ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন বেঁচে গেছে ঘড়িতে 10:30, আর 10:30 থেকে তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ হাঁড়িতে আমি এখন চাল দিচ্ছি, আর এখানেও কিন্তু ওই রাইসের চালটা, কারণ আজকে হবে ফ্রাইড রাইস আর আজকে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর ব্লগটা যদিও একটু দেরিতে আসছে, কিন্তু যাই হোক। আর এখানে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি এর মধ্যে একটু সাদা তেল আর নুন দিয়ে ভাতটা বসিয়ে দিই একেবারে। তো ভাতটা বসিয়ে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে এটা একটু ভালো করে নাড়িয়ে দিলাম। আর এরপর আমি এখানে আলুটা কেটে নিচ্ছি। আর সরস্বতী পুজোর দিন আমি যেহেতু নিরামিষ খাই, সেহেতু বাড়িতে সবাই বললো নিরামিষই খাবে। আর এবছর আমি অঞ্জলিটাই দিতে পারিনি। তো যাই হোক, এখানে আমি বসিয়ে দিলাম হচ্ছে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি ভালো করে। আর নতুন আলু না এমন যেন একটু স্বাদ পাচ্ছে না। আমার বেশ খেতে ভালো লাগে, কিন্তু বাড়িতে সবাই খুব একটা পছন্দ করে না। তো সেই কারণেই আমি এখানে নতুন আলুটা ভালো করে একটু ভেজে নিচ্ছি প্রথমে, যাতে রান্নাটা খেতে একটু ভালো লাগে। তো ভেজে নেওয়ার সময় আমি এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আর একদিকে ভাতটা পুরো এক হাঁড়ি হয়েছিল, সেই কারণে আমি ঢাকনাটা খুলে রেখেছি, আর যাতে ভাতটা কোনোভাবেই না গলে যায় তাই মাঝে মধ্যে খেয়াল রাখছিলাম। আর ফ্রায়েড রাইস মানেই বুঝতে পারছো বিভিন্ন রকম সবজি তো দিতেই হবে। একেবারে লাল সবুজ সবজি নিয়ে আমি বসে পড়েছি। এখানে বরবটি অনেকটা পরিমাণে নিয়ে আমি এখন কাটতে শুরু করে দিয়েছি। আর আমি সকালবেলা উঠেই আগে স্নানটা সেরে নিয়েছিলাম। স্নান সেরে ঘর মোছা সমস্ত হয়ে গেছে, মা ওদিকে পুজোটাও করে নিচ্ছে। আর আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, তাই আজকে মোটামুটি 12টার মধ্যে খেয়ে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কটায় হয়। এখানে তারপর গাজরগুলো কেটে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড আবার গাজর খেতে খুব একটা পছন্দ করেন না, কোনো সবজি ওনার জন্য নাকি খুবই খারাপ। তো ঠিক আছে, যাই হোক। তো সেই কারণে গাজর যদি মুখে এবার কচকচ করে তাহলে কিন্তু আমাকে কচকচ করবে। তো সেই কারণে গাজরটা ভীষণ ঝিরিঝিরি করে কাটছি, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মিশে যায়, অতটা কিছু মনে না হয়। তো এখানে ভাতটা মা পুরো ঢেলে দিচ্ছে আলাদা আলাদা জায়গায়, যেহেতু যাতে ভাতটা একটার সাথে একটা না লেগে যায়। আর এটা এখন আমি আরেকটু ভাবলাম গাজর দিতে হবে, কারণ গাজরটা একটু কম কম লাগছিল। আর বিনস তো দিয়েই দিয়েছি, গাজরের সাথে একটু কড়াইশুঁটি ছিল, ভাবলাম কড়াইশুঁটিও দিয়ে দিই। আর এই সমস্ত কিছু দিয়ে একসাথে কিন্তু দারুণ খেতে লাগে। যদিও আমি না একেবারে কাজু কিশমিশের কথা ভুলে গেছিলাম, আর শেষে আমার মনে পড়েছিল যখন, তখন আর উপায় ছিল না, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। কিন্তু কাজু কিশমিশ ছাড়াও কিন্তু রাইস ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে। আর এখানে আমি এটাকে ভালো করে ধুয়ে একটু ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নেবো, যাতে তেলের মধ্যে দিলে তেলে ভাজছি না জলে ভাজছি না বোঝা যায়, এরকম আর কি। তো সেই কারণে তারপরে জলটা ঝরানোর পর আমি তেলের মধ্যে এটা খুব ভালো করে ভেজে নেবো, একটু নুন আর একটু হলুদ দিয়ে। আর এখানে আমি অনেকটা পরিমাণ টমেটো একসাথে কেটে নিয়েছি। আমি এখানে আলুটা যে ভাজছিলাম সেটা দিয়ে করবো আলুর দম। তো আলুর দমের তো টমেটো দেবই, কারণ নিরামিষ আলুর দম টমেটো শীতকালে না দিলে তো গ্রেভিটা হয় না আর ভালোও লাগে না। আর তার সাথে হবে টমেটোর চাটনি। আর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, আর অল্প সাদা তেল আর ঘি দিয়ে দিচ্ছি। আর চিনি দানাগুলো জানো তো কীরকম বড় বড় দিয়েছিল, আর সেই কারণে আমি ভাবলাম যে লেয়ারে লেয়ারে চিনিটা দিলে যদি না গলে, সেই কারণে আমি যখন গাজর আর ওইগুলো যখন ভাজছিলাম, যখন ভাজা হয়ে গেছে তখন আমি ওর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা তাহলে ভালো মতন গলেও যাবে, আর লেয়ারে আমাকে দেওয়া দরকারও হবে না। আর ভাতে তো আমি অলরেডি নুন দিয়েই রেখেছি। তো একটু গোটা গরম মশলা তেলের মধ্যে ভালো করে আমি একটু গরম করে নেওয়ার পর আস্তে আস্তে ভাতগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে ভাতটা পরিমাণ মতো নিয়েছিলাম, যাতে আগের দিনের মতন ভাত বেশি আর লেয়ারের জিনিসগুলো কম না হয়। তো এখানে সমস্ত সবজিটা আমি দিয়ে দিচ্ছি। আর এত ভালো লাগে না এরকম সবুজ লাল রঙের দেখতে সবজিগুলো। আমি একটা টাইমে জানো তো একদম সবজি খেতাম না, মানে কেউ বিশ্বাসই করবে না আমি সবজিই খেতাম না। কিন্তু এখন আমি সব ধরনের সবজি খাই। হ্যাঁ, তার মধ্যে দু একটা বাদ আছে, যেমন ঢ্যাঁড়সটা আমার একেবারে ভালো লাগে না, আর কাঁচকলা আমি সিদ্ধ খাই, কিন্তু কাঁচকলা তরকারি আমার মোটে ভালো লাগে না। তো যাই হোক, এখন এখানে সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই সবজি দিয়ে চাউমিন খেয়ে দেখবে, সেই চাউমিনটাও কিন্তু দারুণ লাগে। তো ভালো করে আমি রাইসটা একটু ভালো করে কড়াইতে নাড়িয়ে নিচ্ছিলাম। আর কড়াইতে দেখছিলাম রাইসগুলো নাড়াতে গিয়ে একটু ভেঙে ভেঙে যাচ্ছে, তো সেই কারণে আমি কড়াইটা একটু ঝাঁকিয়েই করে নিলাম। আর একদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমার প্রেশার কুকারে ভালো করে আলুটা ভেজে নিয়ে প্রেশার কুকারে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, না হলে না কেমন একটা সিদ্ধ হতে চায় না, ভালো লাগে না, আর অনেকটা দেরিও হয়ে যায়। আর এদিকে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ভালো করে আদা ঘষে দিয়েছি। আদার গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি টমেটো লঙ্কা এগুলো দিয়ে দিলাম। আর টমেটোটা একটু গলে গলে আসবে, টমেটোটা গলার জন্য তো নুন দিতেই হবে। নুনটা একটু দেওয়ার পর টমেটোটা গলে গলে আসলে একটু তেলটাও যখন ছাড়বে, তখন সমস্ত মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলা বলতে তো হলুদ আর কাশ্মীরি লঙ্কা, তোমরা জানো আমাদের লঙ্কাগুলো খাওয়া হয় না। আর তো যাই হোক, এখানে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে।
আর ভীষণ তাড়াতাড়ি করে রান্নাটা হচ্ছিল। এখানে তো তোমাদের জন্য অল্প অল্প করে ক্লিপিংস দেখাচ্ছি, কিন্তু মাঝে আমি যে কতবার এদিক ওদিক করেছি তার ঠিক নেই। আর এখানে তারপর জলটা না একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, তো এই জলটা টানাতে হবে। আর এখানে দেখো বাইরে ওর পিও রেডি, আর পিয়ের এখন ভাইপো রেডি হয়ে গেছে। আর লাড্ডুকে দেখো, যেহেতু পি রেডি হয়ে গেছে সেহেতু পিয়ের হাত ছাড়া ও এখন অন্য কারোর হাত ধরবে না। মা একটু চুলটা শুধু ঠিক করতে দিতে গেল, তাও হাত দিয়ে একদম মাকে সরিয়ে দিচ্ছে যে না তুমি কেন আমাকে ধরছো, আমি এখন পিয়ের সাথে যাবো। আর পিকে বারবার দরজার দিকে দেখাচ্ছে, চলো আমি তোমার আজকে বয়ফ্রেন্ড, পি তোমার তো বয়ফ্রেন্ড নেই, আমার তো আর পিসেমশাই জোগাড় হলো না, তাহলে চলো আমি তোমার সাথে আজকে ঘুরে যাচ্ছি। তো পি এখন শুধুমাত্র বাড়িতে বসেই একটুখানি সেজে গুজে রেডি হয়েছে। তো এখন ফটোশ্যুট হলো, আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়ার সময় প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, সেই কারণে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আমি জাস্ট কোনো রকমের দাঁড়িয়ে খেয়েছি, খেয়ে রেডি হতে শুরু করেছি, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে মানে ওখানে অনেকটা বেশি টাইম লাগবে। আর সন্ধে হয়ে আসলে ভালো করে দেখাও যায় না, নাকি কখন বন্ধ হয়ে যায় সেটাও জানি না। তো সেই কারণেই আমরা ভেবেছিলাম 1টা 12:30 1টায় বেরোবো, কিন্তু সেটা বেরোতে বেরোতে আমাদের 1:45 বেজে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি আলিপুর জেলে। এখানে আসার জন্য আমাদের অনেক দিনের প্ল্যান ছিল, কিন্তু ঠিক মতন শিডিউলটা কারোর সাথে মানে ম্যাচ হচ্ছিল না। তারপরে সবাই বললো যে ওরা সরস্বতী পুজো ওদের বাড়িতে পুজো হচ্ছে, সেই কারণে ওরা কেউ বেরোবে না। তো আমরাই ভাবলাম তাহলে যাই, একটু ঘুরেই আসি। তো সেই কারণে চলে এসেছি এখন আলিপুর জেল মিউজিয়ামে। আর এই জেল মিউজিয়ামটা আমার দেখানো অনেক দিনের ইচ্ছা ছিল। তো যাই হোক, এটা দেখে নাও, এটা হচ্ছে আজকে আমাদের আউটফিট। আমরা সরস্বতী পুজোয় অনেকটা চেষ্টা করেছিলাম একই রকম একটু সাজগোজ করা, তো আমি এই শাড়িটা পরেছিলাম, সে কারণে ওকে বললাম তুমি ওই পাঞ্জাবিটা পরো। তো যাই হোক, কেমন লাগছে আমাদেরকে জানিও। আর এখন আমরা মিউজিয়ামের মধ্যে ঢুকে গেছি। মিউজিয়ামের জন্য আমি তোমাদের সাথে একটা আলাদা করে ব্লগ শেয়ার করব, আশা করি তোমাদের সেটাও ভালো লাগবে। আর আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে জানিও সেটা। আর চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এখন বিশাল বড় জেল, আর এই জেলটা পুরোটা কভার করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তাই যারা মোটামুটি সকালবেলা এসছে তারা হয়তো খুব ভালো করে ঘুরতে পেরেছে। আমরাও ঘুরেছি, সবটাই কভার করেছি, কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে। তবে হ্যাঁ, ফটোও তুলেছি, ভালো করে ভিডিও করেছি। তো তোমাদের সাথে এর পরের ভিডিওটা আমি শেয়ার করে দেখাবো তোমাদেরকে। আর এখন এখানে এই যে এখানে বিভিন্ন নাম্বারিং করে আর বড় বড় পাঁচিলদের সব ঘেরা আছে। বিভিন্ন স্বদেশীদের আলাদা আলাদা জেল রয়েছে, আর এই জেলটা মনে হয় ফটোশ্যুটের জন্যই আলাদা করে করা আছে, খোলা আছে আর কি গেটটা। তো গেটের মধ্যে সবাই দেখছি ঢুকছে, ঢুকে ফটো তুলছে। তো ও বললো যে আমারও একটা ফটো তুলে দাও, তারপরে আমিও তুলেছি। তো সেগুলো তোমাদের সাথে পরের দিন শেয়ার করবো। আর এখানে একটা কাজী নজরুল ইসলামের যে সেলটা ছিল সেটাকে এরকম সুন্দর করে সাজিয়েছে, আর এত সুন্দর এগুলো সাজিয়েছে না, দেখো মনে হবে পুরো অরিজিনাল। আর এই ওপর থেকে জেলটা পুরোটা যে দেখা যাচ্ছে, দেখো কতটা বড় লাগছে না, মানে এত বড়। আর যদিও এখানে বেশিরভাগ পোর্শনই বন্ধ আছে, যেগুলো আর কি স্বদেশীদের সময় ব্যবহৃত হয়েছে সেই পোর্শনগুলোই খোলা আছে এখানে। তোমাদেরকে এখানে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর সরস্বতী পুজো মানে ভেবেছিলাম হয়তো আলিপুর জেল মিউজিয়ামে কাপেলরা অন্তত কেউ যাবে না, কিন্তু না, আমাদের মতন প্রচুর কাপেল গেছে কিন্তু এখানে ঘুরতে। শুধুমাত্র সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে মানেই যে পার্কে বা গঙ্গার ধারে গিয়ে বসে থাকবে তা কিন্তু নয়, আমাদের মতনও কিছু লোক আছে যারা এখানে ঘুরতে গেছিলো। তো তারপর দেখলাম অনেকটা হাতে সময় আছে, একটু সন্ধে হয়ে আসছে, ভাবলাম যাই প্রিন্সেপ ঘাটে একটু ঘুরে আসি। আর এই যে চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। আর এখানে সরস্বতী পুজো মানেই হচ্ছে মেয়েদের শাড়ির একদম, প্রত্যেকে প্রায় শাড়ি পরে, 90% তো শাড়িই পরে। আর এত রকমের শাড়ি দেখা যায় না, কার শাড়ি ছেড়ে কাকে দেখবো, কে কেমন সেজেছে এটা দেখতে দেখতেই যেন সময় কেটে যায় সেই সময়টা। তো তারপর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম হচ্ছে পেঙ্গুইনে। সন্ধে ঠিক নয়, মোটামুটি 8টা বেজেছিল, এখন পেঙ্গুইনে চলে এসেছি। আর বুঝতেই পারছো এখানে আর ভীষণ ভিড়ই হয়েছে। পুজোর সময় কি হয়, কাপল সিট রাখে না ওরা, আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে তো সেহেতু এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে যেখানে 4 জন বসার জায়গা সেখানে কিন্তু একটা টেবিল ওরা 2 জনকেই দিয়ে দিয়েছে, কিন্তু পুজোর সময় এটা ধরো আমরা একটা কাপেল, উল্টো দিকে আরেকটা কাপেল বসে শেয়ার করতে পারে। তো যাই হোক, এখানে যেহেতু আরও অনেকটা বেশি লাইন পড়েছিল, তো আমাদের যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, 10টা প্রায় বেজে গেছিলো, সেহেতু একটাই ফিশ ফ্রাই নিলাম। আর তোমরা এই পেঙ্গুইন রেস্টুরেন্টে এসে ফিশ ফ্রাইটা খেয়ে দেখবে, অসাধারণ খেতে। আর আমরা নিলাম হচ্ছে 1 প্লেট মটন বিরিয়ানি, আর তার সাথে ছিল একটা মিক্সড ফ্রাইড রাইস। তারপরে তার মধ্যে নিয়েছিলাম একটা চিকেন, কিন্তু চিকেনটা একটু ঝাল হয়ে গেছিলো। আর ঝাল হয়ে যাওয়ার জন্য সেরকমভাবে আমরা খেতেই পারিনি। আমার তো লাগছিলোই, বুঝতেই পারছো, তার মানে ওর কতটা ঝাল লেগেছে। মোটামুটি এমনি যদি রাইস আর এই বিরিয়ানি এমনিই খাওয়া যায়। আর বাড়ির জন্য একটা চিকেন নিয়েছিলাম আমরা, আর যেটা আমরা খেতেও পারিনি, সেটা আর কী হবে, নষ্ট হলো।